হ্যালো স্টুডেন্টরা, আজকে আমরা পড়বো অনেক অনেক ইন্টারেস্টিং থিং। তার আগে কিছু প্রশ্ন তোমাদের কাছে। স্নিকার্স মজা নাকি কিটক্যাট মজা? কিটক্যাট মজা নাকি ডেইরি মিল্ক সিল্ক মজা? মুরগি আগে নাকি ডিম আগে? এরকম হাজার অবাস্তব কথা এবং ফান মজা করে আজকে আমরা পড়বো একটি ইম্পর্টেন্ট টপিকস, তার নাম ক্রেবস চক্র। আমরা বিগত ক্লাসে গ্লাইকোলাইসিসের একটি 42 মিনিটের ভিডিওর মাধ্যমে গ্লাইকোলাইসিস শেষ করেছি। আজকে আমরা পড়বো ক্রেবস চক্র। তোমরা যারা বিগত দিনের 42 মিনিটের ভিডিওটি দেখেছো তোমাদের সবাইকে লাল সালাম, এবং যারা দেখোনি তারা এখনই ভিডিও থাম্বনেইলে গিয়ে গ্লাইকোলাইসিসের ভিডিও দেখে ফেলো, কারণ আজকে আমরা যে টপিকসটি পড়বো সেটি সম্পূর্ণ গ্লাইকোলাইসিসের সাথে যুক্ত। এবং আমরা জানি আমাদের যে শ্বসন প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়া আমাদের শক্তি উৎপন্ন হয়, সেই শ্বসন প্রক্রিয়ার মোট 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপের নাম অ্যাসিটাইল কোএসিস্ট্রি, তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র এবং চতুর্থ ধাপের নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আজকে আমরা পড়বো এই অ্যাসিটাইল কোএসিস্ট্রি এবং ক্রেবস চক্র। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না। আর তোমার বন্ধুদের সাথে এই ইউটিউব চ্যানেলের কথা শেয়ার করো, এবং যারা এখন আমার ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত হওনি তারা এখনই ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত হয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক ক্রেবস চক্র। আজকের ক্রেবস চক্রের ভিডিওটিও বড় হবে এবং আমরা আসলে ইন ডিটেইলস ক্রেবস চক্র নিয়ে আলোচনা করব। এবং ক্রেবস চক্র নিয়ে আলোচনা করার আগে আমি একটু বেসিক আলোচনা করে নিই প্রথমে, যে আমাদের এক অণু গ্লুকোজ, সেই গ্লুকোজটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, গ্লুকোজের ভাঙন, যে কোনো কিছু ভাঙনকে বলা হয় লাইসিস। এই গ্লুকোজটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি তৈরি করে বলে ফেলো তোমরা যারা ভিডিও দেখেছো। গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি তৈরি করে? গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তৈরি করে দুই অণু পাইরুভিক অ্যাসিড। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এই দুই অণু পাইরুভিক অ্যাসিড গঠনের সময় আমাদের কি তৈরি হয়? দুই অণু পাইরুভিক অ্যাসিড গঠনের সময় আমাদের দুই অণু এটিপি তৈরি হয় এবং দুই অণু NADPH2 তৈরি হয়। আমাদের গ্লুকোজ ছিল 6 কার্বন বিশিষ্ট, পাইরুভিক অ্যাসিড দুই অণু তৈরি হয় এবং প্রতি অণু পাইরুভিক অ্যাসিড আমাদের 3 কার্বন বিশিষ্ট। এই পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড থেকে একটি কার্বন সরে যায়। আচ্ছা, কার্বন সরে যাওয়ার আগে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোএ। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ। এবং এই ক্রেবস চক্র দেখার সময় তোমরা যখনই দেখবে যে কার্বন সংখ্যা একটি হ্রাস পেয়েছে, কোথাও কার্বন সংখ্যা একটি কমে গিয়েছে, তখন মাথায় রাখবে যে কার্বন সংখ্যা কমার কারণ অবশ্যই এখানে কার্বনটি কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হয়ে গেছে। আমরা যারা শ্বসন প্রক্রিয়া জানি, আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজকে অক্সিজেন দ্বারা জারিত করে 36 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তো আমাদের এই প্রসেসে কার্বন ডাই অক্সাইড পাওয়ার প্রক্রিয়া হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএ বা ক্রেবস চক্রের সময় আমাদের কার্বন ডাই অক্সাইড গুলো নির্গত হয়, এবং যখনই কার্বন ডাই অক্সাইড নির্গত হবে তার মানে এখান থেকে কার্বনটি কার্বন ডাই অক্সাইড রূপে, একটি কার্বন কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হয়ে যায়। তো 3 কার্বন থেকে 2 কার্বন এসেছে, মানে একটি কার্বন কমে গিয়েছে, কারণ এক অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএসিস্ট্রির সময় কিন্তু আমাদের 1+1 দুই অণু পাইরুভিক অ্যাসিড নির্গত হচ্ছে, এবং এই ধাপে NAD থেকে NADH2 তৈরি হয়। তোমাদের এই গ্লাইকোলাইসিসে একটি কথা বলেছিলাম যে যেখানে জারণ বিজারণ ঘটবে সেই বিক্রিয়ার নাম হবে ডিহাইড্রোজিনেস। ঠিক তেমনি এখানে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএ তৈরি হচ্ছে এবং NAD থেকে NADH2 তৈরি হচ্ছে। NAD থেকে NADH2 মানে এটি বিজারিত হচ্ছে, তার মানে এর মধ্যে বিজারণ ঘটছে। যেহেতু এখানে জারণ বিজারণ ঘটছে, সেহেতু এখানে বিক্রিয়ায়
যে এনজাইম ব্যবহার হবে তার নাম কিন্তু হবে ডিহাইড্রোজেনেস। এবং এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির পর এই অ্যাসিটাইল কোয়ে গুলো একটা চক্রের ভেতর প্রবেশ করবে, যেই চক্রটাকে আমরা আদর করে ডাকি ক্রেবস চক্র। বিজ্ঞানী স্যার হ্যান্স ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেছে বলে এই চক্রের নাম হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস সাইকেলের ভেতর আমাদের 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখানে আরো প্রতিটি থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তার মানে প্রতি পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের আলটিমেটলি আমরা 3 অণু করে কার্বন ডাই অক্সাইড অণু পাই। তার মানে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। একই সাথে আমরা এই ধাপে প্রতিটি থেকে 3 অণু NaDH2 করে পাচ্ছি। এক অণু FADH2 পাচ্ছি প্রতিটি থেকে এবং এক অণু ATP পাচ্ছি। তার মানে দেখো তোমরা, আসলে আমরা ফার্স্টে আমি তোমাদের জানিয়ে দিতে চাচ্ছি আসলে কি তৈরি হচ্ছে, আসলে কিসের জন্য আমাদের এত যুদ্ধ। ব্যাপারটি হচ্ছে আমাদের এই গ্লুকোজ থেকে প্রথমে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড, সেই ধাপে 2 অণু ATP এবং 2 অণু NADH2 তৈরি হচ্ছে। সেই প্রতিটি পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট এবং অ্যাসিটাইল কোয়ে থাকে 2 কার্বন বিশিষ্ট। একটি কার্বন যে কমে গেল সেই কার্বনটি কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হলো, কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হয় এবং এই ধাপে এই NAD বিজারিত হয়ে NADH2 তৈরি হয়। তার মানে এখানে জারণ বিজারণ ঘটে। এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে এই ক্রেবস চক্র এবং পাইরুভিক অ্যাসিডের মধ্যে একটি সংযোগকারী সূত্র হিসেবে কাজ করে। এই অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তারপর প্রবেশ করে ক্রেবস চক্রে। কিভাবে এই ধাপটি ঘটে তা নিয়ে আমরা বিস্তারিত জানবো, কিন্তু ক্রেবস চক্রে আসলে কি তৈরি হয়, কিসের জন্য ক্রেবস চক্রের যুদ্ধ। ক্রেবস চক্রে কিন্তু 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ক্রেবস চক্রে প্রতিটি ক্রেবস চক্রে আমাদের কিন্তু ক্রেবস চক্রে 2 বার ঘটে। ক্রেবস চক্রে 3 অণু NADH2 তৈরি হয়, ক্রেবস চক্রে 1 অণু FADH2 তৈরি হয়, ক্রেবস চক্রে 1 অণু ATP তৈরি হয়। যেহেতু এটি 2 বার ঘটে তাহলে দেখা যাচ্ছে NADH2 তৈরি হবে 3 দুগুণা 6 বার, FADH2 তৈরি হবে 1 দুগুণা 2টি এবং ATP তৈরি হবে 1 দুগুণা 2টি। তার মানে আমাদের এই পুরো প্রক্রিয়ার উৎপাদ কিন্তু আমাদের মেইনলি এই জিনিসগুলো। এবং এই NADH2 FADH2 এরা আসলে ইলেকট্রন ক্যারিয়ার, এরা আসলে ইলেকট্রন বহন করে নিয়ে যাচ্ছে এবং এরা এই NADH2 FADH2 জারিত হয়ে শক্তি উৎপন্ন হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন শিখবো নেক্সট ডে, তখন আমরা দেখবো যে NADH2 FADH2 থেকে কিভাবে শক্তি উৎপন্ন হয়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাজ এ হোল আমরা কতটুকু কি কি তৈরি হচ্ছে আমাদের সেই উৎপাদগুলো নিয়ে আমরা একটু জেনে নিলাম। এখন চলে আসা যাক আমাদের এই ধাপগুলো আসলে কিভাবে ঘটে, ক্রেবস চক্র আমরা কিভাবে মনে রাখবো এবং আমরা ক্রেবস চক্রের প্রথমে বিস্তারিত সাইকেলটি প্রথমে শিখবো। শেখার পর আমরা কিভাবে এই ক্রেবস চক্র মনে রাখতে পারি সেটা একটি নেমোনিক তোমাদের সাথে আমি শেয়ার করব, বাট সেই নেমোনিকটি তোমরা দেখবে ভিডিও লাস্টে সম্পূর্ণ জিনিসটি শেখার পর। আমি বিলিভ করি যে আমরা সবকিছু প্রথমে বিস্তারিত জানবো, শিখবো এবং বুঝবো, তারপর আমরা সেটা মনে রাখার কোনো ছন্দ ব্যবহার করবো। প্রথমেই কখনোই ছন্দ দিয়ে আমরা কোনো কিছু মনে রাখবো না, আমরা প্রথমে জানবো, দেখবো, শিখবো এবং মুখস্থ করার জন্য শেষে আমরা হচ্ছে একটি নেমোনিক বা ছন্দ ব্যবহার করব। তো চলে আসা যাক আমাদের প্রথমে আমাদের এই গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। তোমরা লেখা বোর্ড একটু ছোট দেখা গেল, তোমরা এখন আমার কথাটি ফলো করো, আমি বোর্ডের সামনে এনে তোমাদের আবার ব্যাপারটি দেখাবো। প্রথমে যেটি তৈরি হয় তার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। আমরা জানি পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট যৌগ। একটা ব্যাপার মনে রাখবে, এই ক্রেবস চক্র বলো গ্লাইকোলাইসিস বলো, এখানে কিন্তু কার্বনের খেলা খুব ভালোভাবে কার্বন খেলাধুলা করে। এখানে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট যৌগ। এই পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোএ। এই অ্যাসিটাইল কোএ একটি 2 কার্বন বিশিষ্ট যৌগ। পাইরুভিক অ্যাসিড থেকে আসলে তৈরি হয় অ্যাসিটাইল
অ্যাসিটিক অ্যাসিড, তার সাথে কো এ মানে কো এনজাইম এ যুক্ত হয়ে তৈরি করে অ্যাসিটাইল কো এ, যেটা একটি 2 কার্বন বিশিষ্ট যৌগ, এবং এই প্রক্রিয়ায় এক অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে যায় এবং এই ধাপে NAD থেকে NADH2 তৈরি হয়। আমরা এনজাইম গুলোর নাম নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আরেকটি ইম্পর্টেন্ট কথা, তোমরা NAD থেকে NADH2 লেখার সময় তীর চিহ্নটি অবশ্যই এইভাবে দিবে এবং তীর চিহ্ন অবশ্যই তুমি ইন্ডিকেট করবে। তুমি যদি NAD থেকে NADH2 এখানে তীর চিহ্ন না দাও তাহলে কিন্তু তোমার শিক্ষক বুঝবে না যে NAD থেকে NADH2 তৈরি হচ্ছে না NADH2 থেকে NAD। কারণ আমাদের এই শ্বসন প্রক্রিয়ায় আমরা কিন্তু শক্তি উৎপন্ন করি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু আমাদের শক্তি খরচ হয়। আমরা যখন C3C4 চক্র দেখবো তখন সেখানে দেখবে NADPH2 থেকে NADP তৈরি হচ্ছে। তার মানে এখানে তীর চিহ্ন ডিরেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার তীর চিহ্ন কোন দিকে। তার মানে প্রথম কথা, পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হলো অ্যাসিটাইল কো এ। এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কো এ তৈরির সময় আমরা আসলে এক অণু কার্বন ডাই অক্সাইড জলাঞ্জলি দিলাম, মানে আমাদের এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো এবং NAD থেকে NADH2 তৈরি হলো। ওই NAD থেকে NADH2 তৈরি, এটি কিন্তু আমাদের বিজারণ বিক্রিয়া। তার মানে এখানে জারণ বিজারণ সংঘটিত হচ্ছে। যেই জায়গায় আমাদের জারণ বিজারণ সংঘটিত হবে সেই জায়গায় এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেস। মজার ব্যাপার হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস কিন্তু সংঘটিত হয় সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসের আরেক নাম কিন্তু সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়। কিন্তু এই পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়া যখন প্রবেশ করে, মাইটোকন্ড্রিয়ার তো আমরা জানি দুইটা প্রাচীর, একটি হচ্ছে বহিঃত্বক আর একটি অন্তঃত্বক। মাইটোকন্ড্রিয়া অন্তঃত্বকে ভাঁজ 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 হয়ে থাকে, যাদেরকে আমরা বলি ক্রিস্টি বলি। তো পাইরুভিক অ্যাসিড খুব সহজে মাইটোকন্ড্রিয়ার বহিঃত্বক ছেদ করতে পারলেও অন্তঃত্বকে আসলে যেতে পারে না। তখন একে বহন করার জন্য একজনকে দরকার হয়, যে পাইরুভিক অ্যাসিডটাকে বহন করে নিয়ে যায়। এবং আমরা যেমন রাস্তায় বলি গণপরিবহন চলছে না, গণপরিবহন মানে হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক তেমনি এইখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ইনার মেমব্রেন ভেতরের ক্রিস্টি ভেদ করে নিয়ে যেতে পাইরুভিক অ্যাসিড সাহায্য করে পাইরুভিক ট্রান্সপোর্টার। পাইরুভিক ট্রান্সপোর্টারের মাধ্যমে এই পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে আসলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করার পর মাইটোকন্ড্রিয়া এতগুলো এনজাইম দেখে ও আসলে পাগল হয়ে যায়। মাইটোকন্ড্রিয়া এনজাইম গুলোর ক্রিয়ার মাধ্যমে আসলে ক্রেবস চক্র ঘটে। তার মানে আমাদের এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আসলে সংগঠিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর। মানে শক্তি উৎপাদনের প্রক্রিয়াগুলো প্রধানত আমাদের ঘটে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির পর এটি একটি চক্রের ভেতর চলে যায়। ক্রেবস চক্র নামের মধ্যে যখন চক্র কথাটি পাবে তখন ধরে নিবে এই জায়গায় শুরু আছে এবং শেষ আছে, এবং যেখান থেকে শুরু হয় শেষ কিন্তু সেখানেই হয়। এই অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয় একটি অ্যাসিডের সাথে যার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমি একটু শর্ট ফর্ম ব্যবহার করব, তোমরা এই ব্যাপারটি বিস্তারিত বই থেকে দেখবে। এখন আমার কথা শোনো এবং এই জায়গার ব্যাপারটি দেখো, যে আমি একটু শর্ট ফর্মে লিখছি যেহেতু বোর্ডে জায়গা কম। প্রথমে যেটি থাকে তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার আবাসিক অণু। মাইটোকন্ড্রিয়াতে সব সময় থাকে হচ্ছে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নিজে 4 কার্বন বিশিষ্ট একটি মৌল। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটি কয় কার্বন বিশিষ্ট একটি যৌগ? 4 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয় 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ের সাথে। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে তৈরি করে সাইট্রিক অ্যাসিড, বা যাকে বিজ্ঞানীরা সাইট্রেট বলে। তো সাইট্রিক অ্যাসিড তৈরি হয় বলে তাহলে দেখা যাচ্ছে ক্রেবস চক্রের প্রথম উৎপাদ কিন্তু সাইট্রিক অ্যাসিড, এইজন্য একে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। আমরা কিন্তু ক্রেবস চক্রের 4টা নাম তোমাদের সাথে আলোচনা করেছি। একটি হচ্ছে ক্রেবস চক্র বলা হয়, 2 নম্বর কথা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়, সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়, আরেকটিকে বলা হয় কমন মেটাবলিক পাথওয়ে। এই কমন মেটাবলিক পাথওয়ে নিয়েও কিন্তু ভিডিওর শেষে আলোচনা হবে, তাই ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এই সবকিছু জানার জন্য। তো এই প্রথমে আসা যাচ্ছে সাইট্রিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে তৈরি করে সাইট্রিক অ্যাসিড,
4+2 তার মানে কত, 6 কার্বন। এখন মাথায় রাখো যেহেতু এটি একটি চক্র, তার মানে সাইট্রিক অ্যাসিড থেকে আলটিমেটলি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। সাইট্রিক অ্যাসিড আলটিমেটলি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সাইট্রিক অ্যাসিড will be converted into oxaloacetic acid। তার মানে 6 কার্বন আর 6 কার্বন থাকবে না, 6 কার্বন হয়ে যাবে কয় কার্বন, 4 কার্বন। তার মানে মাথায় ঢুকিয়ে নাও এই সাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক তৈরির সময় 2 কার্বন কমবে, এবং এই যে 2টি কার্বন কমবে, 2টি কার্বন অবশ্যই 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 2টি কার্বন কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হবে। 2টি কার্বন কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হচ্ছে, এবং যে জায়গায় কার্বন কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হবে সেখানে খেয়াল রাখবে সেই জায়গায় NAD থেকে কিন্তু NADH2 তৈরি হবে। যে জায়গায় যে স্থানে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে সেখানে কিন্তু NAD থেকে NADH2 নির্গত হবে। আরেকটি জায়গা রয়েছে শুধুমাত্র যেখানে NADH2 থেকে NAD থেকে NADH2 নির্গত হবে এই কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়া ছাড়াও, সেটি আমরা দেখব। এই পুরো প্রক্রিয়ায় 2টি কার্বন কার্বন ডাই অক্সাইড 2 অণু কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হবে। এই পুরো প্রক্রিয়ায় 3NADH2 তৈরি হবে। এই পুরো প্রক্রিয়ায় 1FADH2 তৈরি হবে, এবং এই পুরো প্রক্রিয়ায় এক অণু ATP তৈরি হবে। তো এইটুকু জিনিস আমাদের প্রথমে মাথায় ঢুকিয়ে নিলে আমরা কিন্তু ক্রেবস চক্র অনেক সহজে বুঝতে পারবো। তো প্রথমে আসা যাক যে আমাদের সাইট্রিক অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড। 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড প্রথমে তৈরি হবে তার সহযোজিতে, তার মতোই দেখতে 6 কার্বন বিশিষ্ট একটি, কিন্তু তার সমান। সমানু মানে আইসোমার। আইসোমার কথার অর্থ ইংরেজিতে চলে আসে আইসো, তার মানে এই সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হবে আইসোসাইট্রিক অ্যাসিড, এবং আইসোসাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। এখানে কার্বনের কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি। আচ্ছা, আমরা যেহেতু এই পাশে লিখছি আমরা এটাকে একটু কাছে নিয়ে আসি। তার মানে সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আমাদের আইসোসাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট, আইসোসাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। এই আইসোসাইট্রিক 6 কার্বন বিশিষ্ট আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তারপর যা রূপান্তর হয় তা 1 কার্বন কম, একটি কার্বন সেখান থেকে কমে যায়। একটা কার্বন কমার কারণে তার কার্বন সংখ্যা হয়ে যায় 5 কার্বন, এবং 5 কার্বন হওয়ার কারণে সেখান থেকে কিন্তু একটি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, এবং তার নাম আলফা কিটো। আলফা বাংলায় লিখি, তোমরা আবার বলবা যে ভাইয়া ইংরেজিতে লিখতেছে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কিন্তু আমাদের 5 কার্বন বিশিষ্ট। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড 5 কার্বন, তার মানে একটি কার্বন কম। সেই একটি কার্বন অবশ্যই আমাদের কি রূপে নির্গত হবে, কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হবে। এবং তোমাদের বলেছি যেখানে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে সেখানে NAD থেকে NADH2 তৈরি হবে। তার মানে আমাদের আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হলো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরির সময় একটি কার্বন নির্গত হয়, সেই কার্বনটি নির্গত হয় কার্বন ডাই অক্সাইড রূপে, এবং এই ধাপে NAD থেকে NADH2 তৈরি হয়। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে আমাদের কি তৈরি হবে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড 5 কার্বন বিশিষ্ট। এই 5 কার্বন বিশিষ্ট আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হয় সাকসিনাইল কোএ। সাকসিনাইল কোএ তার মানে এর সাথে কোএনজাইম এ যুক্ত হয়েছে, এবং সাকসিনাইল কোএ একটি 4 কার্বন বিশিষ্ট মৌল। এই 4 কার্বন বিশিষ্ট মৌল 4 কার্বন বিশিষ্ট মৌল সাকসিনাইল কোএ তৈরি হয়। তার মানে এখানে একটি কার্বন কমেছে, যেহেতু এখানে একটি কার্বন কমেছে তার মানে এখানে কার্বনটি কি রূপে নির্গত হলো, কার্বন ডাই অক্সাইড। এখানে NAD থেকে কি তৈরি হবে, NAD থেকে NADH2 তৈরি হবে।
তাহলে আমাদের এই যে যাত্রা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের দিকে 4 কার্বন বিশিষ্ট, তার জন্য যে কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার প্রবণতা তা কিন্তু আর থাকছে না, কারণ অলরেডি 4 কার্বন বিশিষ্ট মৌল হয়ে গেছে। তার মানে আর কোনো কার্বনের হ্রাস বা বৃদ্ধি আমাদের আর ঘটছে না। আমাদের কার্বনের হ্রাস বৃদ্ধি কিন্তু এখানেই থেমে গেল। সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোএ, সাকসিনাইল কোএ তৈরি পর্যন্তই কিন্তু আমাদের থেমে গেছে। সাকসিনাইল কোএ মানে সেটি একটি 4 কার্বন বিশিষ্ট মৌল তৈরি হলো, এবং 4 কার্বন বিশিষ্ট যে সাকসিনাইল কোএ এইখানে এসে কিন্তু আমাদের থেমে গেল কার্বন সংখ্যা কমার যে প্রবণতা, কারণ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন। এখন যদি কার্বন আরো কমে তাহলে কার্বন বাড়াতে হবে, যেহেতু এটি একটি চক্র। এখন এই সাকসিনাইল কোএ থেকে তৈরি হবে, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, তৈরি হবে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিডও 4 কার্বন বিশিষ্ট মৌল, এবং এখানে একটি কোএ এনজাইম যেটি ছিল সেই কোএ এনজাইমটি বের হয়ে যায় এই সাকসিনিক অ্যাসিড থেকে। সাকসিনাইল কোএ থেকে তৈরি হয় সাকসিনিক অ্যাসিড, এবং এখানে এই কোএটি বের হয়ে যায়, এবং এই সাকসিনাইল কোএ থেকে সাকসিনিক অ্যাসিড তৈরির সময় একটি মজার জিনিস তৈরি হয়, সেটি হচ্ছে আমাদের এডিপি থেকে এটিপি তৈরি হয়। এই ধাপে আমরা দেখতে পাই যে এডিপি তৈরি করে এটিপি। তো আমরা যেহেতু উদ্ভিদের শারীরতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি, তার মানে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি প্রাণীর শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করি, মানে আমার দেহের কথা নিয়ে যদি আমি আলোচনা করি, তখন কিন্তু এখানে এডিপি হবে না, তখন কিন্তু এটা হবে জিডিপি থেকে জিটিপি। গুয়ানোসিন ডাইফসফেট থেকে গুয়ানোসিন ট্রাইফসফেট, এটা প্রাণী দেহে দেখা যায়। আর উদ্ভিদ দেহে দেখা যায় অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই সাকসিনিক অ্যাসিড থেকে তারপরে রূপান্তরিত হয় ফিউমারিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরির ধাপটাও খুব ইন্টারেস্টিং, এবং এই ফিউমারিক অ্যাসিড জিনিসটা একটি ইউনিক জিনিস। এই ফিউমারিক অ্যাসিড তৈরির সময় যেহেতু এই ধাপটার মধ্যে ফ কথাটি রয়েছে, ফ, এবং অন্য কোথাও আমরা ফ পাবো না, তো আমাদের যেহেতু এনএডি রয়েছে আর এফএডি রয়েছে। এনএডি মানে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এবং নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড যেহেতু এনএডি, আর এফএডি মানে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তো এই সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমারিক অ্যাসিড তৈরি হয়, তখন আসলে সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড তৈরির সময় জারণ বিজারণ বিক্রিয়াকে বলা হয় যে তুমি এনএডি থেকে এনএডিএইচ2 নাও, যেহেতু তুমি জারণ বিজারণ বিক্রিয়া। তখন সে খুব কান্নাকাটি করে যে না, আমি হচ্ছে একমাত্র এফ দিয়ে আমার নাম শুরু, যেহেতু এফএডি রয়েছে আমাকে এফএডিটা দাও। তাই সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরির সময় এই ধাপে আমাদের বিজারিত হয়ে এফ, দেখা যাচ্ছে না, দেখি, এই ধাপে আমাদের FAD থেকে FADH2 তৈরি হয়। এই ধাপে আমাদের FAD থেকে FADH2 তৈরি হচ্ছে। এই ফিউমারিক অ্যাসিড থেকে পরবর্তীতে রূপান্তরিত হয় ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড থেকে, আচ্ছা, আর এইগুলো তো সবই 4 কার্বন বিশিষ্ট, এটি নিয়ে তো আর বলার কিছু নেই। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরির সময় এই পুরো ক্রেবস চক্রের সব ধাপেই কিছু না কিছু উৎপন্ন হয়। শুধুমাত্র সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরির সময় কিছু তৈরি হয় না, একইভাবে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরির সময় কিছু তৈরি হয় না। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরির সময়ও কিছু তৈরি হয় না। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরির সময় কিছু তৈরি হয় না। একটা দুঃখের ব্যাপার না? খুবই দুঃখের ব্যাপার। সবাই কিছু না কিছু পাচ্ছে, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরির সময় কিছু পাচ্ছে না। উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরির সময়। আর ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরির সময়, এই তো অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তো খুব জাদ্রেল জিনিস, খুব দামি জিনিস অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরির সময় NAD থেকে NADH2 তৈরি হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে পুরো চক্রটা, যেটিকে বলা হচ্ছে ক্রেবস চক্র,
সেই ক্রেবস চক্রে 1 অণু NADH2 তৈরি হচ্ছে, 2 অণু NADH2 তৈরি হচ্ছে, 3 অণু NADH2 তৈরি হচ্ছে, 1 অণু FADH2 তৈরি হচ্ছে এবং 1 অণু ATP তৈরি হচ্ছে একটি ক্রেবস চক্রে, একটি পাইরুভিক অ্যাসিড থেকে। এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড, পুরো ক্রেবস চক্রে 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। কিন্তু একটি ক্রেবস চক্রে কি কি উৎপন্ন হচ্ছে যদি তোমাকে বলা হয়, ক্রেবস চক্রে 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, ক্রেবস চক্রে 3 অণু NADH2 তৈরি হচ্ছে, 1 অণু FADH2 তৈরি হচ্ছে এবং 1 অণু ATP তৈরি হচ্ছে। তাহলে আসো আমার সাথে একটু বলো কি তৈরি হয়। পুরো জিনিসটা হিজিবিজি লাগছে তোমাদের কাছে, হিজিবিজি ব্যাপারটাকে হিজিবিজি হিজিবিজি। এখন যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে এই জিনিসটি আসলে তোমাদের কাছে কেমন লাগছে, তোমরা নিশ্চয়ই এখন জাহিদ হাসানের মতো বলবে হিজিবিজি হিজিবিজি। আবার দেখে বলবে হিজিবিজি 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 হিজিবিজি। আবার দেখতে বললে 3 বার বলবে হিজিবিজি হিজিবিজি। তো এই হিজিবিজি হিজিবিজি ব্যাপারটাকে আমরা একটু মজা করে আবার পড়বো একটি ছন্দ দিয়ে। তো ভিডিওর লাস্টে কিন্তু সেই ছন্দটা রয়েছে এবং সেটাই কিন্তু এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আসো একবার পড়ে ফেলি এই ভিডিওটা যারা দেখছো, যে আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। সেই অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ইনার ম্যাট্রিক্সে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থাকে, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে একটি বন্ধন গঠন করে, যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আসলে একটা বদ। এই সাইট্রিক অ্যাসিড বদের কারণে এই পুরো প্রক্রিয়াটা চলে। সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিডের জীবন একটি স্বপ্ন, যে আমি 6 কার্বন বিশিষ্ট, আমার যেতে হবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয় 6 কার্বন বিশিষ্ট তার বন্ধু আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড 1 কার্বন কমে যায়। তো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মধ্যে 5 কার্বন, 1 কার্বন কমেছে মানে কার্বন কার্বন ডাই অক্সাইড রূপে বের হয়েছে এবং NAD থেকে NADH2 তৈরি হয়। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হয় সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে একটা জাদ্রেল জাদ্রেল ভাব আছে তার মধ্যে, না লাস্টে কোএনজাইম এ থাকে। এই 4 কার্বন বিশিষ্ট এই সাকসিনাইল কোয়ে যেহেতু 1 কার্বন কমে গেছে, কার্বন ডাই অক্সাইড নির্গত হবে এবং NAD থেকে NADH2 তৈরি হবে। সাকসিনাইল কোয়ে বলতেছে আর আমার কোয়ে রাখতে ভালো লাগতেছে না, কোয়ে মানে কোএনজাইম এ কতক্ষণ ভালো লাগে, ওকে রাখতে ফালায় দিল। ফালায় দিয়ে এডিপি থেকে এটিপি তৈরি হয় এবং সেখানে তৈরি হয় সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হয় ফিউমানিক অ্যাসিড এবং ফিউমানিক অ্যাসিড তৈরির সময় ও যেহেতু বিজারিত হয়, ওকে NAD থেকে NADH2 দিতে চাইলেও সে নেয় না, FAD থেকে FADH2 তৈরি করে। ফিউমানিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, এই ধাপেও কোনো আদান প্রদান হয় না, উই উইল স্ট্যান্ড ফর ইট। ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এই ধাপেও NAD থেকে NADH2 তৈরি হয়। তোমাদের বলেছিলাম যেখানে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে সেখানে NAD থেকে NADH2 নির্গত হবে, কিন্তু একটা মাত্র ধাপ এই ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় এই যে যেহেতু একটা জাদ্রেল জাদ্রেল ভাব আছে ওর মধ্যে, ও করে কি এই ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় এখানে NAD থেকে NADH2 তৈরি হয়। এখন ব্যাপার হচ্ছে এখানে অনেক এনজাইমের নাম আছে, এনজাইমের নাম আমরা কি পড়বো, এনজাইমের নাম কি আমরা জানবো, এনজাইমের নাম আমরা কি করব। আমার প্রথম কথা, তোমরা এই ধাপগুলো পুরোটা আগে সম্পূর্ণ ভালোভাবে জানো, তোমরা এই চক্রটা লিখতে পারো, লিখতে পারার পর তারপর আমরা এনজাইমের নামগুলো শিখে ফেলতে পারবো। তো প্রথমে এই জিনিসটি তোমরা মুখস্থ করো, এই জিনিসটি জানো, তারপর আমরা এনজাইমের নামগুলো নিয়েও কাজ করব। কারণ এনজাইমের নামে এখানে কিছু মজার ট্রিক্স আছে, আমরা এনজাইমের নামে মজার ট্রিক্স নিয়ে আমরা দেখব। তো প্রথমে এই জিনিসটি তোমরা খাতায় একবার লিখে ফেলো। এবার আসা যাক আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ভিডিও, যে আমরা এই জিনিসটাকে ছন্দের মাধ্যমে মনে রাখবো। কারণ বাংলা কোনো ছন্দ না, বাংলা ছন্দগুলো দিয়ে আসলে ভালোভাবে মনে রাখা যায়, বাট একটা ইংরেজি ছন্দ দিয়ে যদি আমরা মনে রাখি ব্যাপারটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। তো দেখা যাক আমাদের যে ছন্দটি হচ্ছে সেটি হচ্ছে সাইট্রেট তৈরি হয়, সাইট্রিক অ্যাসিডের আরেকটা সাইট্রেট। এই সাইট্রেটটা অফকোর্স অবশ্যই সাইট্রেট একটা সিলি, স্টুপিড, ফানি মলিকিউল। So, ছন্দটি হচ্ছে of course citrate is a silly, stupid, funny material. তো of course দিয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, of course দিয়ে বোঝাচ্ছে আমাদের oxaloacetic acid। citrate দিয়ে citrate আসে,
ইজ দিয়ে আসে হচ্ছে আইসোসাইট্রেট, এ দিয়ে আসে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সিলি দ্বারা আসে হচ্ছে সাকসিনাইল কোএ। স্টুপিড, স্টুপিড কার ফেভারিট উক্তি ছিল? ভিডিওর কমেন্টে লিখে ফেলো। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি কথায় কথায় মানুষকে স্টুপিড বলতেন এবং খুবই সম্মানিত ব্যক্তি আমাদের ছিল একজন। স্টুপিড, রাবিশ, স্টুপিড। স্টুপিড দিয়ে আছে, স্টুপিড না, স্টুপিড দিয়ে আসলে বোঝায় সাকসিনিক অ্যাসিড। ওয়াও, পানি দিয়ে বোঝানো হচ্ছে ফিউমারিক অ্যাসিড। মলিকিউল দিয়ে বোঝানো হচ্ছে ম্যালিক অ্যাসিড। তো চলো এখান থেকে আরেকবার আমরা দেখে নিই আসলে কি ঘটছে। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রেট তৈরির সময় অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট এবং সাইট্রেট 6 কার্বন বিশিষ্ট। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রেট তৈরির সময় এর সাথে অক্সালোঅ্যাসিটিকের সাথে আসলে যুক্ত হয় অ্যাসিটাইল কোএ। এই অ্যাসিটাইল কোএ যুক্ত হয়ে তৈরি করে 6 কার্বন বিশিষ্ট সাইট্রেট। এবং যেহেতু এখানে যুক্ত, এই এনজাইমের নাম কিন্তু সাইট্রেট সিনথেটেস। সিনথেসিস মানে সবসময় যুক্ত করা বা তৈরি করা, এজন্য এর নাম কিন্তু সাইট্রেট সিনথেটেস। সাইট্রেট তৈরি হলো। সাইট্রেট থেকে আইসোসাইট্রেট যে তৈরি হয় সেও 6 কার্বন বিশিষ্ট। যেহেতু এরা একে অপরের বন্ধু, পরম বন্ধু, এখানে কিন্তু কোনো কিছু আদান প্রদান হয় না। আইসোসাইট্রেট থেকে যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয় এটি কিন্তু 5 কার্বন বিশিষ্ট এবং এখানে এক অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং NaDH2 তৈরি হচ্ছে আমাদের এক অণু। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হয় সাকসিনাইল কোএ। সাকসিনাইল কোএ 4 কার্বন বিশিষ্ট। তার মানে এখানেও একটি, এই ধাপেও এক অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে এবং NAD থেকে NaDH2 তৈরি হবে। সাকসিনিক অ্যাসিড সেও 4 কার্বন বিশিষ্ট, কিন্তু এই ধাপে এই সাকসিনাইল কোএ থেকে সাকসিনিক অ্যাসিড তৈরির সময় এই ধাপে আমাদের তৈরি হয় ATP তৈরি হয়। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরির সময় আমাদের তৈরি হয় FADH2 এবং ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরির সময় তৈরি হয় কিচ্ছু তৈরি হয় না। খুবই দুঃখের ব্যাপার। এবং এরা সবই 4 কার্বন বিশিষ্ট। এবং ম্যালিক অ্যাসিড থেকে তার বন্ধু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় এবং ম্যালিক অ্যাসিড থেকে তার বন্ধু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় আমাদের NaDH2 তৈরি হয়। এবং যখনই যে জায়গায় NAD থেকে NaDH2 তৈরি পাবে সেই জায়গায় এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেস। তো আমাদের এই যে 8টি ধাপ রয়েছে ক্রেবস চক্রে, এই 8টি ধাপের মধ্যে 4টি জায়গায় তোমরা নাম পাচ্ছ ডিহাইড্রোজিনেস। এই জায়গায় নাম পাচ্ছ ডিহাইড্রোজিনেস এনজাইমের নাম, এখানে এনজাইমের নাম ডিহাইড্রোজিনেস, এখানে এনজাইমের নাম ডিহাইড্রোজিনেস। এছাড়াও এই এনজাইমগুলোর নাম ডিহাইড্রোজিনেস যুক্ত থাকে। এছাড়া এখানে এনজাইমের নাম সিনথেটেস। তো যারা ক্রেবস চক্র আসলে পড়ছো, তোমরা ক্রেবস চক্রের জন্য এনজাইমের নাম ছাড়া তোমরা যদি চক্রগুলো লিখতে পারো তাহলেও কিন্তু তোমাদের ব্যাপারটি খুব সুন্দর হয়ে যাবে। এবং এখানে কিছু একমুখী বিক্রিয়া রয়েছে, কিছু উভমুখী বিক্রিয়া রয়েছে। সাইট্রেট থেকে আইসোসাইট্রেট তৈরির ধাপটা একটি উভমুখী বিক্রিয়া। সাইট্রেট থেকে আইসোসাইট্রেট তৈরি একটি উভমুখী বিক্রিয়া। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এই 4টি ধাপই স্টুপিড ফানি মলিকিউল। অফ কোর্স এই 4টি ধাপ হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া থাকে, উভমুখী বিক্রিয়া থাকে এদের মধ্যে। তো এইভাবে আমরা ক্রেবস চক্র খুব মজা করে, ফানি করে, ইন্টারেস্টিং করে মনে রাখতে পারি। সো ক্রেবস চক্র আজ থেকে আশা করি এই ভিডিও দেখার পর কেউ ভুলবে না। সো ক্রেবস চক্র আসলে কি? ক্রেবস চক্রের মধ্যে প্রধান যে উৎপাদ তৈরি হয় তার নাম সাইট্রেট। সো সাইট্রেট হচ্ছে, অফ কোর্স সাইট্রেট ইজ এ সিলি স্টুপিড ফানি মলিকিউল। সাইট্রেট অবশ্যই। তো কোনটি দিয়ে কি আছে তা এখনই খাতায় লিখে ফেলো এবং তোমাদের ক্রেবস চক্র তোমরা বুঝতে পেরেছো কিনা সেটি আমাদের জানো।
ভিডিও কিন্তু এখানে শেষ হয়নি। আমরা ক্রেবস চক্রের আরেকটি ইন্টারেস্টিং টপিক জানবো, যে ক্রেবস চক্রকে বলা হয় একটি কমন মেটাবলিক পাথওয়ে। আমাদের যত ধরনের খাবার আমরা খাই, আমরা গ্লুকোজ জাতীয় খাবার খাই, আমরা চর্বি জাতীয় খাবার খাই, আমরা অ্যামাইনো অ্যাসিড জাতীয় খাবার খাই, সকল খাবারের এর থেকে শক্তি উৎপাদনের সাথে কিন্তু ক্রেবস চক্র জড়িত। আমরা কিন্তু সব খাবার থেকে শক্তি পাই। আমরা মনে করি যে শুধু মনে হয় আমরা গ্লুকোজ জাতীয় খাবার থেকে শক্তি পাই, না, আমরা শক্তি সকল ধরনের খাবার থেকে পাই। তো আমরা কিভাবে অন্য খাবারগুলো থেকে শক্তি পাই সেটি সেটি জেনে ফেলি আমরা। তো আমাদের যে গ্লুকোজ জাতীয় খাবার, গ্লুকোজটি অবশ্যই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমাদের শক্তি উৎপন্ন করে। তো ফ্রুক্টোজ খেলে ফ্রুক্টোজটি গ্লুকোজে রূপান্তর হবে, শক্তি উৎপাদন করবে। গ্লুকোজ ফ্রুক্টোজের পর আমরা যদি গ্লুকোজ ফ্রুক্টোজ ছাড়া আমরা যদি ভাত জাতীয় খাবার খেতাম, স্টার্চ, সেটিও গ্লুকোজে রূপান্তর হবে। তার মানে শর্করা জাতীয় যে কোনো খাবার খেলে শর্করা জাতীয় খাবার গ্লুকোজ, এবং গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস। তার মানে শর্করা জাতীয় খাবার খেলাম, শর্করা জাতীয় খাবার খেলে সেটি আসলে রূপান্তরিত হবে গ্লুকোজে, এবং গ্লুকোজ থেকে রূপান্তর হওয়ার পর আমরা তো শ্বসনের সকল ধাপ জানি। তার মানে সে কিন্তু ক্রেবস চক্রে অবশ্যই যাবে। তার মানে এই শর্করা জাতীয় খাবার ক্রেবস চক্র অতিক্রম করে, অবশ্যই করতে হবে। আমিষ জাতীয় খাবার খাচ্ছি, আমিষ জাতীয় খাবার থেকে তৈরি হয় আসলে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে আসলে কি রূপান্তর হয়, বা অ্যামাইনো অ্যাসিড থেকে আসলে কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিডটি পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে, এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির মাধ্যমে সে ক্রেবস চক্রে প্রবেশ করে। অ্যাসিটাইল কোয়ে, দেন ইউ গো ক্রেবস চক্র। চর্বি জাতীয় খাবার খেয়ে ফেললেন আপনি, চর্বি থেকে দুটি জিনিস রূপান্তর হয়, একটির নাম হচ্ছে গ্লিসারল এবং অপরটির নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল রূপান্তরিত হয় গ্লিসারল ডিহাইড 3-ফসফেট, যেটি প্রথমে গ্লাইকোলাইসিস, পরবর্তীতে ক্রেবস চক্রে প্রবেশ করে। Here you go, Krebs cycle. আর ফ্যাটি অ্যাসিড, যেটি ফ্যাটি অ্যাসিড তৈরি করে অ্যাসিটাইল কোয়ে, এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির মাধ্যমে সেটি চলে যায় ক্রেবস চক্রে। সো আমরা বলতে পারি ক্রেবস চক্র আসলে সকল ধরনের খাবার পরিপাকের জন্য মাস্ট। এই জন্য ক্রেবস চক্রকে বলা হয় কমন মেটাবলিক পাথওয়ে। ক্রেবস চক্র না থাকলে কিন্তু আমাদের কোনো ধরনের খাবার পরিপাক হতো না। সো শর্করা জাতীয় খাবার খাও, আমিষ জাতীয় খাবার খাও, বা চর্বি জাতীয় খাবার খাও, তোমার অবশ্যই ক্রেবস চক্র পার হতে হবে। এবং ক্রেবস চক্র মনে রাখার জন্য সেই ছন্দটি কিন্তু মনে রাখতে হবে। অফ কোর্স citrate is a silly, stupid, funny molecule. সো ক্রেবস চক্র তোমাদের হয়ে গেল কিনা, ক্রেবস চক্র সম্পর্কে তোমাদের সকল ঝামেলা আজকেই ফিনিশ। সো যারা আজকে আমার এত বিশাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদের সকলকে ধন্যবাদ। এবং ক্রেবস চক্র তোমরা বুঝতে পেরেছো কিনা, ক্রেবস চক্র নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা তা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। সো কমেন্টে জানাও যে কারা কারা ক্রেবস চক্র বুঝেছো, ক্রেবস চক্র বুঝে তোমাদের কেমন লাগলো, এবং ক্রেবস চক্র সম্পর্কে তোমাদের সকল সমস্যা কি আজকে খতম। ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো। এবং শেষ করব, যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে ফেলো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব বাটনটি লাল রেখেছো, রেড মানে কিন্তু বিপদ, এটার মানে কিন্তু তোমাদের বিপদ। সো লাল বাটনটাকে তোমরা অবশ্যই কালো করে দাও, পাশে বেল আইকনটি বাজিয়ে দাও, এবং ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে আমাদের জানাও যে ক্রেবস চক্র তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, এবং নেক্সট কোন ভিডিওটি দেখতে চাও তা কিন্তু আমাদের জানাতে ভুলবে না। হ্যাঁ, অবশ্যই আমি ইলেকট্রন ট্রান্সফার নিয়ে তোমাদের ভিডিও করবো, তাও তোমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বলতেছি কোনটা নিয়ে ভিডিও করো। আচ্ছা, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।